আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি, ফারজান আক্তার মুন্নি। গত ক্লাস আমরা শেষ করেছিলাম পরিচ্ছেদ 14 এবং 15। আজকের ক্লাস আমরা পড়তে যাচ্ছি পরিচ্ছেদ 16 এবং 17। যেহেতু দুইটি পরিচ্ছেদ ছোট, তাই আমরা এক ক্লাসে দুইটি পরিচ্ছেদ শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। দেখো, আজকের পরিচ্ছেদ 16, সংখ্যাবাচক শব্দ। যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যা শব্দ বলে। যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যা শব্দ বলে। 1, 2, 3, 4, 5, 6 প্রভৃতি সংখ্যা শব্দ। এগুলো এখানে কথায় লেখা হয়েছে। আবার কিছু বিশেষ বর্ণ বা সংকেত দিয়ে এগুলো প্রকাশ করা হয়। যেমন 1, 2, 3, 4, 5 প্রভৃতি সংখ্যা শব্দ এগুলো এখানে অঙ্কে বা সংখ্যা বর্ণে লেখা হয়েছে। ঠিক আছে, এই যে এই কথাটা, এটার মূল কথা কি জানো? এটার মূল কথা হচ্ছে, আমি যখন লিখব ক 1, এটা হচ্ছে সংখ্যা শব্দ। এটা কি সংখ্যা শব্দ? লেখাটা খুবই বাজে হয়েছে, আবার লিখছি। এই যে সংখ্যা শব্দ, ঠিক আছে? এই যে আমি বানান করে লিখলাম, এটা হচ্ছে সংখ্যা শব্দ। আবার আমি যখন এটাকে অঙ্কে লিখব এইভাবে, তখন সেটা হয়ে যাবে সংখ্যা বর্ণ। তখন সেটা কি হবে? সংখ্যা বর্ণ। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে আসলে এখানে আর কোনো মানে বোঝার মতো অন্য আর কিছু নেই। এটাই হচ্ছে মূল কথা এখানকার, যে আমি যখন কথায় লিখব তখন সেটা হচ্ছে সংখ্যা শব্দ, আবার আমি যখন এটাকে অঙ্কে প্রকাশ করব তখন সেটা হচ্ছে সংখ্যা বর্ণ। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ। তারপরের লাইনগুলো দেখো। দূরত্ব, দৈর্ঘ্য, আয়তন, খণ্ড, তাপমাত্রা ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে সংখ্যা শব্দের ব্যাপক ব্যবহার হয়। সংখ্যা শব্দের মানে হচ্ছে 1, 2, এই যে এগুলো 1, 2, 3, 4, 5, 6 যেগুলো আমরা মানে কথায় লিখে থাকি, এইগুলোর ব্যবহার দূরত্ব, দৈর্ঘ্য, আয়তন, খণ্ড, তাপমাত্রা ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে ব্যাপক ব্যবহার রয়েছে। কিসের? সংখ্যা শব্দের। সংখ্যা শব্দ দুই রকমের, ক্রমবাচক এবং পূরণবাচক। সংখ্যা শব্দ কয় রকমের? দুই রকমের, ক্রমবাচক এবং পূরণবাচক। ক্রমবাচক কোনগুলো? ক্রমবাচক হচ্ছে 1, 2, 3, 4, 5, যেগুলো হচ্ছে আমরা মানে কথায় লিখে থাকি। ক্রমবাচক 1, 2, 3, 4, 5। আর পূরণবাচক এগুলো হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। দেখবে আমরা যখন বলবো তুমি কোন শ্রেণীতে পড়ো, যদি কোনো বাচ্চা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, সে কিন্তু বলবে যে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। সে কিন্তু কখনোই বলবে না যে আমি 2 শ্রেণীতে পড়ি। এটা কি কাউকে বলতে শুনেছ কখনো? না। তো আমরা হচ্ছি যখন বলি যে আমি প্রথম শ্রেণীতে পড়ি, দ্বিতীয় শ্রেণীতে পড়ি, তৃতীয় শ্রেণীতে পড়ি, এইভাবে যখন আমরা বলি, এগুলো হচ্ছে কি পূরণবাচক সংখ্যা শব্দ। পূরণবাচক সংখ্যা শব্দ, কারণ এই যে দেখো এগুলোও কিন্তু আমরা কথায় লিখে থাকি। এজন্য বলছে যে সংখ্যা শব্দ দুই রকমের, একটা ক্রমবাচক এবং একটা পূরণবাচক। এখন দেখো ক্রমবাচক সংখ্যা শব্দ। একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা শব্দ। একের পর এক যে সংখ্যাগুলো আসে এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা শব্দ। এগুলোকে দেখো আমি অঙ্কেও লিখতে পারি, কথায়ও লিখতে পারি। এক, এই যে পাশে আবার দেখো বানান করে বলা হচ্ছে এক, এক। তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখো সবগুলোই কিন্তু সংখ্যা মানে এটাকে অঙ্কে প্রথমে লেখা হয়েছে, তারপরে পাশে এটাকে আবার কথায় লেখা হয়েছে।
তো এই যে একের পর এক যেই সংখ্যাগুলো আসে সেগুলো হচ্ছে কি ক্রমবাচক সংখ্যা শব্দ। ক্রমবাচক সংখ্যা বর্ণের সুবিধা হলো সংখ্যা বর্ণ কোনগুলো, এই যে এই এক, তারপর হচ্ছে 2, 3, এগুলো হচ্ছে সংখ্যা বর্ণ। আর শব্দ হচ্ছে যেগুলো আমরা কথায় লিখি, এগুলো হচ্ছে সংখ্যা শব্দ। আর যেগুলো আমরা এই যে অঙ্কে লিখি এগুলো হচ্ছে সংখ্যা বর্ণ। তো এই জন্য বলছে যে ক্রমবাচক সংখ্যা বর্ণের সুবিধা হলো এতে 1 থেকে 9 এবং 0 দিয়ে অসীম সংখ্যার পূর্ব পর্যন্ত ক্রম তৈরি করা যায়। এই যে দেখো আমি 1 লিখলাম, এই যে 1 থেকে 20 পর্যন্ত এখানে বলা হচ্ছে, তো আমি লিখব হচ্ছে 1020। আমি কিভাবে লিখতে পারি 1020। আমার যদি আরও বেশি লিখতে মন চায় আমি আরও লিখতে পারি 0000, বা আমার যা মন চায় আমি অনেকগুলো সংখ্যা দিয়ে কি করতে পারি একটা ক্রম তৈরি করতে পারি। তো এই জন্য বলছে যে ক্রমবাচক সংখ্যাবর্ণের সুবিধা হলো এতে 1 থেকে 9 এবং 0 থেকে অসীম সংখ্যার পূর্ব পর্যন্ত ক্রম তৈরি করা যায়। ঠিক আছে, তার পরবর্তী অংশটা তোমরা একটু দেখো। ক্রমবাচক সংখ্যা শব্দের এক বা একাধিক প্রতিশব্দ রয়েছে। ক্রমবাচক সংখ্যা শব্দের এক বা একাধিক প্রতিশব্দ রয়েছে। এগুলো কখনো স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়, কখনো সমাসবদ্ধ শব্দের পূর্বপদ হিসেবে ব্যবহৃত হয়। এই যে দেখো, যেমন 2 সংখ্যা শব্দের প্রতিশব্দ দি, দু, দু, তারপর হচ্ছে 3 সংখ্যা শব্দের প্রতিশব্দ ত্রি, তে। দেখো আমরা হচ্ছে দ্বিত্ব শব্দ কিন্তু পড়ে এসেছি, দ্বিত্ব সংখ্যা শব্দ দ্বিত্ব এগুলো আমরা পড়ে এসেছি। তো আমরা জানি দ্বিত্ব মানে কি 2, তারপর হচ্ছে দুটো দাও, অথবা এই যে এরকম দো টানা, আমরা বলি না দো টানা মানে কি আমার দুই দিকেই টানা পোড়ন কাজ করে, যা আসলে আমি কি করব আমি বুঝতে পারি না। তো এই জন্য বলা হচ্ছে যে ক্রমবাচক সংখ্যা শব্দের এক বা একাধিক প্রতিশব্দ রয়েছে, এগুলোর অনেকগুলো নাম রয়েছে, মানে একই ধরনের নামে এগুলো আমরা মানে বিভিন্ন ধরনের নামে এগুলোকে আমরা প্রকাশ করতে পারি। যেমন 2কে আমরা বলতে পারি দি, দু, অথবা দ ঔকার দু। আবার 3কে আমরা এই যে ত্রিফলা যদি আমি বলি তখন তোমরা কি বুঝবে যে 3টা ফলের কথা বলা হচ্ছে। তারপরে তে দিয়েও কি 3কেই বোঝাচ্ছে। এজন্য বলছে এগুলো কখনো স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়, কখনো সমাসবদ্ধ শব্দের পূর্বপদ হিসেবে ব্যবহার হয়। এই যে ত্রিফলা, এটা কি আমরা সমাসে পেয়েছি না? হ্যাঁ, আমরা কিন্তু সমাসে পেয়েছিলাম ত্রিফলা, 3 ফলের সমাহার। তো এই জন্য বলছে যে এগুলো সমাসবদ্ধ শব্দের পূর্বপদ। পূর্বপদ কোনটা? প্রথমের যেই পদটা। তাহলে ত্রিফলা, ফলা হচ্ছে পরপদ আর ত্রি হচ্ছে কি পূর্বপদ। তো আমরা কি উদাহরণের সাথে মিলিয়ে আমরা যে এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা বুঝতে পারলাম। তার পরের অংশটা তোমরা একটু দেখো, পূরণবাচক সংখ্যা শব্দ। পূরণবাচক সংখ্যা শব্দ, পূরণবাচক সংখ্যা শব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান এবং পরিমাণকে বোঝায়। পূরণবাচক সংখ্যা শব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়। এক সংখ্যার ক্রমিক অবস্থান কি? প্রথম, আমরা যখন কোনো একটা খেলা খেলি বা আমাদের ক্লাসে যখন রুল বলা হয় তখন সেটা কিভাবে বলা হয়? প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, বা আমি আমার ক্লাসে চতুর্থ অবস্থান করছি, মানে আমি চতুর্থ হয়েছি, চতুর্থতম। তো এই যে এগুলোকে বলা হচ্ছে কি পূরণবাচক সংখ্যা শব্দ। কারণ পূরণবাচক সংখ্যা শব্দ দিয়ে ক্রমিক অবস্থান এবং পরিমাণকে বোঝায়। এক সংখ্যার ক্রমিক অবস্থান প্রথম, প্রথমা, পহেলা ইত্যাদি, এগুলো হচ্ছে পূরণবাচক সংখ্যা শব্দ। পূরণবাচক সংখ্যা শব্দ 3 ধরনের। পূরণবাচক সংখ্যা শব্দ কয় ধরনের? 3 ধরনের। দেখো, সাধারণ পূরণবাচক, তারিখ পূরণবাচক, ভগ্নাংশ পূরণবাচক। পূরণবাচক সংখ্যা শব্দ 3 ধরনের: সাধারণ, তারিখ এবং ভগ্নাংশ। একটু লক্ষ্য করো, সাধারণ পূরণবাচক ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে। ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ বা 11তম ইত্যাদি।
সাধারণ পূরণবাচক সংক্ষিপ্ত রূপেও লেখা যায়। দেখো আমরা অনেক সময় সংক্ষিপ্ততে কিন্তু এভাবে লিখি যে আমি প্রথম শ্রেণীতে পড়ি, আবার আমি কি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। এগুলো হচ্ছে কি আমাদের পূরণবাচক শব্দের সংক্ষিপ্ত রূপ, পূরণবাচক শব্দের সংক্ষিপ্ত রূপ। এগুলোর সাথে আমরা নিশ্চয়ই পরিচিত। যেমন দেখো তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো, এটাকে যখন আমরা লিখতে যাই সংক্ষিপ্ত ওয়েতে তখন আমরা এভাবে লিখি যে নবম, তখন আমরা বুঝতে পারি যে সে 9 বা 10-এ পড়াশোনা করছে। ঠিক আছে, এই অংশটুকু আমরা দেখলাম। এখন দেখো আমরা পরবর্তী অংশটা দেখব। 11 থেকে 18 পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক এবং সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকমের। 11 থেকে 18 পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকম। একাদশ, 11তম, দুইটাই কি পূরণবাচক এবং আমরা দুইটাকেই এই যে দুইভাবে লিখতে পারছি। একাদশ, এই যে একাদশ, এটাকে আমরা বুঝতে পারছি কি এটা একাদশ। আবার আমি যখন 11তম দিয়ে লিখি এটাও কি আমরা বুঝতে পারি যে 11তম মানে কি 11। একাদশ এবং 11তম দুইটা দিয়ে 11কে বোঝাচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে যে 11 থেকে 18 পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক এবং সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকমের। একাদশ, 11তম এগুলো কি পূর্ণ পূরণবাচক, আর এই যে একাদশ 11 লিখে স এবং 11 লিখে তম এগুলো হচ্ছে সংক্ষিপ্ত পূরণবাচক। তারপরে যে সেইমভাবে দেখো দ্বাদশ, 12তম, ত্রয়োদশ, 13তম, চতুর্দশ, 14তম, পঞ্চদশ, 15তম, ষোড়শ, তারপরে হচ্ছে 16তম, সপ্তদশ, 17তম, অষ্টাদশ, 18তম। তো এই জন্য বলা হচ্ছে যে 11 থেকে 18 পর্যন্ত যেই সংখ্যাগুলো রয়েছে এগুলোর পূর্ণ পূরণবাচকও রয়েছে এবং সংক্ষিপ্ত পূরণবাচকও রয়েছে, কিন্তু এগুলো কি এগুলো দুই রকমের। ঠিক আছে, তারপরে দেখো 19 থেকে 99 পর্যন্ত সংখ্যার সংক্ষিপ্ত পূরণবাচকে শুধু তম প্রত্যয় যোগ করা হয়। 19 থেকে 99 পর্যন্ত সংখ্যার সংক্ষিপ্ত পূরণবাচকে শুধু তম প্রত্যয় যোগ করা হয়। এই যে 19তম বা ঊনবিংশতম, তারপরে হচ্ছে বিংশতম বা হচ্ছে 20তম, 21তম, একবিংশতম, 28তম, অষ্টাবিংশতম, তারপর হচ্ছে 49তম বা 49তম, তারপরে হচ্ছে 80তম বা 80তম, 90তম বা হচ্ছে 90তম, 99তম বা 90তম। ঠিক আছে, এইগুলো হচ্ছে আচ্ছা, এটাকে আমরা আবার একটু বলবো যে 11 থেকে 18 পর্যন্ত পূরণবাচক সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকমের। এটা একাদশ এবং 11তম, একটা যদি সংক্ষিপ্ততে আমরা লিখি তাহলে স যোগ হয়, আরেকটা শেষে তম যোগ হয়। কিন্তু 19 থেকে 99 পর্যন্ত ওইটাতে কিন্তু শুধুমাত্র তম প্রত্যয় যোগ হয়, তখন কিন্তু এই যে 1900 এরকম কিন্তু বলেন না, 1900 এটা ব্যবহার হবে না, তখন শুধুমাত্র তম প্রত্যয় যোগ হবে। কোথায়? সংক্ষিপ্ত পূরণবাচকে। ঠিক আছে, তারপরে দেখো বাংলা ভাষায় সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার রয়েছে। সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে। কেমন সেটা? এই যে দেখো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী, ষোড়শী, সপ্তদশী, অষ্টাদশী ইত্যাদি। বাংলা ভাষায় সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার রয়েছে। এগুলো হচ্ছে কি নারীবাচক রূপের ব্যবহার। প্রথমা, দেখবে তোমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছো, তোমাদের যে পূজার সময় যখন দুর্গা পূজা চলে তখন কি তোমরা এভাবে বলো না যে আজকে দ্বিতীয়া, কালকে তৃতীয়া, এরপরের দিন চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এভাবে করেই তো বলো। তো এই জন্য বলা হচ্ছে এগুলো হচ্ছে কি সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপ, সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এর পরবর্তী অংশটুকু দেখব যে তারিখ পূরণবাচক। বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যা শব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়।
বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যা শব্দের পূরণবাচকে কিছু নির্দিষ্ট প্রত্যয় ব্যবহৃত হয়। পহেলা বা পয়লা, দোসরা, তেসরা, চৌথা, পাঁচই, ছয়ই, সাতই, আটই, নয়ই, দশই, এগারোই, বারোই, তেরোই, চোদ্দোই, পনেরোই, ষোলোই, সতেরোই, আঠারোই, 19-এ, 20-এ, 21-এ, 22-এ, 23-এ, 24-এ, 25-এ, 26-এ, 27-এ, 28-এ, 29-এ, 30-এ, 31-এ। এগুলো আমরা নিশ্চয়ই, আমরা যারা তারিখ বলে থাকি এগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত, যে আজকে এই যে বৈশাখ মাস এটা চলছে, তো এখন আমরা এটাকে কি বলবো, মানে বৈশাখ মাসের প্রথম যে দিন সেটাকে আমরা কি বলি, পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ। তারপর হচ্ছে কি দোসরা এপ্রিল বা হচ্ছে তেসরা মে, চৌঠা জুন, এরকম করে কিন্তু আমরা তারিখগুলোকে বলে থাকি। এজন্য বলছে যে বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যা শব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় যোগ হয়। নির্দিষ্ট কিছু কি যোগ হয়, প্রত্যয় ব্যবহৃত হয়। তো এগুলো হচ্ছে তারিখ পূরণবাচক। তারপরের অংশটুকু তোমরা একটু দেখো, ভগ্নাংশ পূরণবাচক। কখনো পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়। কখনো পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়। আধ, সাড়ে, পোয়া, শোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি। দেখো, আমরা যখন বলবো 8টা বাজতে আর আধ ঘন্টা বাকি, 8টা বাজতে আর আধ ঘন্টা বাকি, আধ ঘন্টা মানে কি, আর 30 মিনিট বাকি। ঠিক আছে, ভগ্নাংশ পূরণবাচক আমরা কি পড়লাম, যে ভগ্নাংশ পূরণবাচক হচ্ছে পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম হবে বা খানিকটা বেশি হবে, এই ধরনের সংখ্যাগুলোকে বোঝাতে ব্যবহার করা হয় ভগ্নাংশ পূরণবাচক। ভগ্নাংশ পূরণবাচক কোনগুলো, পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি। আধ, আধ মানে কি, আধ মানে হচ্ছে 30। আবার সাড়ে মানে কি, সাড়ে মানে ধরো 1টা 30, মানে 1 ঘন্টা হয়ে আরও 30 মিনিট। তাহলে আমরা কি পেলাম, যে পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম আবার খানিকটা বেশি, এগুলো বোঝাতে কি ব্যবহার হয়, ভগ্নাংশ পূরণবাচক। দেখবে তোমাদের এই যে পুরো সংখ্যাবাচক শব্দটা পড়েছো না, এইখান থেকে এই ভগ্নাংশের অংশ থেকেই তোমাদের কিন্তু বেশি কোয়েশ্চেন দিয়ে থাকে। তো তোমরা এই জায়গাটা ভালো মতো করে দেখবে। এবং পরিচ্ছেদ, এই যে এই পরিচ্ছেদ পুরোটা, এটা খুবই ছোট একটা পরিচ্ছেদ, তোমরা এটাকে ভালো মতো করে পড়বে, একটু মজা নিয়ে পড়বে, ঠিক আছে? ব্যাকরণ আসলে বোরিং কোনো বিষয় না, ঠিক আছে? তাহলে আমরা এই পরিচ্ছেদে কি পড়লাম, এই পরিচ্ছেদে আমরা পড়লাম যে সংখ্যাবাচক শব্দ যেগুলো হচ্ছে কথায় লেখা হবে এগুলো সংখ্যাবাচক শব্দ, মানে সংখ্যা শব্দ, আর যেগুলো অঙ্কে লেখা হবে সেগুলো হচ্ছে সংখ্যা বর্ণ। এবং সংখ্যা শব্দ দুই রকমের, ক্রমবাচক, পূরণবাচক, ঠিক আছে? তারপরে দেখো, পূরণবাচক সংখ্যা শব্দ আবার কি 3 ধরনের, সাধারণ পূরণবাচক, তারিখ পূরণবাচক, ভগ্নাংশ পূরণবাচক, ঠিক আছে? এইবার আমরা দেখব আমাদের অনুশীলনীর এই অংশটুকু। প্রথম প্রশ্ন, নিচের কোনটি সংখ্যা বর্ণ? আমরা কিন্তু পড়েছি যেটি হচ্ছে অঙ্কে লেখা হবে সেটি হচ্ছে সংখ্যা বর্ণ, তার মানে এখানে উত্তর হচ্ছে 3। তারপরে দেখো প্রশ্ন নাম্বার 2, নিচের কোনটি সংখ্যা শব্দ? দুজন, একাকী, এগুলো তো আগেই বাদ। 233 এটা হচ্ছে সংখ্যা বর্ণ, আমাদের কাছে চেয়েছে সংখ্যা শব্দ, তাহলে এখানে উত্তর হচ্ছে 12। তারপরে 3, একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কি বলে? একের পর এক যে সংখ্যাগুলো আসে 1 2 3 4 5, আমরা জানি এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। তারপরে দেখো, নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? পূরণবাচক কোনটি? পহেলা, আমরা পড়েছি পহেলা বৈশাখ, দোসরা, তেসরা, এগুলো কি পূরণবাচকে আছে, এগুলো আছে কি তারিখ পূরণবাচক। তারপরে দেখো, নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ নয়? পূরণবাচক সংখ্যা শব্দ নয় কোনটি? 80। প্রশ্ন নম্বর 6, সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? আমরা দেখতে পাচ্ছি অপশন ক, দশমী। 7, পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কি ধরনের পূরণবাচক হয়? এটা আমরা পড়েছি ভগ্নাংশ পূরণবাচক, ঠিক আছে?
এই গেল আমাদের অনুশীলনী। ঠিক আছে, এই গেল আমাদের অনুশীলনী অংশ। এখন আমরা দেখব আমাদের পরবর্তী পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণীবিভাগ। শব্দের শ্রেণীবিভাগ। বাংলা শব্দ ভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায়। কোন কোন বিবেচনায়? উৎস বিবেচনা, গঠন বিবেচনা এবং পদ বিবেচনা। উৎস বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ। উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারকে 4 শ্রেণীতে বিভক্ত করা যায়। কি কি? তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এর মধ্যে তৎসম বা তদ্ভব শ্রেণীকে নিজস্ব উৎসের এবং দেশি বিদেশি শ্রেণীকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়। আমরা কি পড়লাম? যে বাংলা শব্দ ভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায়। এখন এটাকে কোন কোন বিবেচনায় ভাগ করেছে? একটা হচ্ছে উৎস, মানে এই শব্দটার উৎস থেকে এসেছে। এই আমরা যে শব্দগুলো বলি, এই শব্দটা ক্রমে কোথা থেকে এটার উৎপত্তি হয়েছে, ওইটা হচ্ছে একটা বিবেচনা। আরেকটা হচ্ছে গঠন বিবেচনা, মানে এটা কিভাবে গঠিত হয়েছে। আরেকটা হচ্ছে পদ বিবেচনায়, মানে হচ্ছে শব্দ অনুযায়ী এটার বিবেচনা করা হয়েছে। তো উৎস বিবেচনায় যেটা বাংলা শব্দ ভাণ্ডারকে 4 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এর মধ্যে তৎসম এবং তদ্ভব শ্রেণীকে নিজস্ব উৎসের আর দেশি বিদেশিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়। মানে এটা অন্য মানে একটা আগন্তুক উৎসের শব্দ হিসেবে এটা বিভিন্ন ক্রমে বিভিন্ন কিছু সংযোগে এটা এসেছে, এটাকেই বোঝাচ্ছে। দেখো, তোমরা একটু লক্ষ্য করো, এই নিচের অংশগুলো পড়লে আমরা হচ্ছে এই পুরো কনসেপ্ট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাব। দেখো, তৎসম শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, সেগুলোকে তৎসম শব্দ বলে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত শব্দের অনুরূপ, সেগুলোকে তৎসম শব্দ বলে। একটু চিন্তা করো, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত, এইটুকু আমরা একটু দেখি। প্রাচীন ভারতীয় উপমহাদেশে প্রথম যে ভাষাটা ছিল সেটা ছিল আর্য ভাষা। তারপরে এসেছে মধ্যযুগীয় আর্য ভাষা, তারপর হচ্ছে নব্যযুগীয় আর্য ভাষা, তারপরে হচ্ছে আমাদের এগুলো থেকে বিবর্তিত হতে হতে বাংলা শব্দের যে লিখিত চেহারা সেটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, সেগুলো হচ্ছে কি তৎসম শব্দ হিসেবে পরিচিত। তার মানে আমাদের এই যে বাংলা ভাষাটা, সেটা কিন্তু একদম শুরু থেকেই বাংলা ছিল না। এটা অনেকগুলো ভাষা থেকে বিবর্তিত হয়ে আজকের ভাষায় পরিণত হয়েছে। তো আমরা জানি যে আগেকার যুগে ভাষাকে যেভাবে উচ্চারণ করা হতো বা যেভাবে লেখা হতো, আমরা কি আজও সেরকমভাবেই লিখি? না, ধরন কিন্তু অনেকভাবে এটার পরিবর্তন হয়েছে এবং এখনও কিন্তু হচ্ছে। বাংলা একাডেমি কিন্তু কিছুদিন পর পর আমাদের এই যে বিভিন্ন শব্দের বানান চেঞ্জ করছে। তার মানে কি ভাষা চেঞ্জই হচ্ছে, মানে একটা বিবর্তনের মধ্য দিয়েই রয়েছে। এজন্য বলছে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, সেগুলো হচ্ছে কি তৎসম। দেখো, পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, ঠিক আছে? পৃথিবী, আকাশ, বৃক্ষ, গ্রহ, তোমার যেভাবে মন চায় তুমি ওইভাবে এগুলোকে মনে রাখতে পারো যে পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। পারিভাষিক শব্দ কি? পারিভাষিক শব্দ হচ্ছে একটা বিদেশি ইংরেজি শব্দ, ওইটার অনুরূপেই আমরা হচ্ছে একটা বাংলা শব্দ করে নিয়েছি। এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ, এগুলোকেও কি তৎসম শব্দ বলা হয়। যেমন দেখো, অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি, এই শব্দগুলোর সঙ্গে বর্তমানে তোমরা সবাই নিশ্চয়ই পরিচিত, তাই না? এই যে আমরা এখন বলি যে অধ্যাদেশ জারি হয়েছে, অধ্যাদেশ জারি মানে কি? একটা আইন জারি করা হয়েছে, যেটা করতে পারে রাষ্ট্রপতি, যেটা করতে পারে কে?
রাষ্ট্রপতি উনি যদি চায় যে উনি একটা আইন জারি করবে, মানে তৎক্ষণাৎ একটা আইন ওনার মনে হচ্ছে যে জারি করা প্রয়োজন, তখন তিনি একটা আইন জারি করতে পারে এবং এটাকেই বলা হয় অধ্যাদেশ। আবার দেখো মহাপরিচালক, মহাপরিচালক মানে হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের তিনি মানে একটা গুরুত্বপূর্ণ ম্যানেজার পোস্টে তিনি আছেন, তো সেটাকে বলা হচ্ছে কি মহাপরিচালক। ইংলিশে এটাকে আমরা বলতে পারি জিএম, জেনারেল ম্যানেজার। তো তারপরে হচ্ছে সচিবালয়, সচিবালয়কে আমরা তো জানি যে মন্ত্রণালয়, যে সচিবদের একটা কি সচিবরা যেখানে কাজ করে ওইটাকে আমরা বলে থাকি সচিবালয়। এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ এবং এই পারিভাষিক শব্দকেও কি বলা হয়, তৎসম শব্দ বলা হয়, কারণ এগুলো সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত। ঠিক আছে, আমরা দেখলাম তৎসম শব্দ, এখন আমরা দেখব তদ্ভব শব্দ। দক্ষিণ ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র সেগুলোকে বলে তদ্ভব শব্দ। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত, আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, একেবারেই স্বতন্ত্র সেগুলোকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, এগুলো দেখো, এগুলো হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের নাম। তারপরে দেখো অ্যানিমেলের নাম, হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির, এগুলো কি তদ্ভব শব্দ। এগুলো কোত্থেকে এসেছে? এগুলো এসেছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, মানে এগুলোর চেহারা কি সংস্কৃত থেকে না, সংস্কৃত ভাষার অনুরূপ নয়। তৎসম শব্দের বেলায় আমরা পড়েছি যে চেহারাটা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। তো তদ্ভব শব্দের বেলায় কিন্তু এখানে বলা হচ্ছে না যে এটা সংস্কৃতের মতো চেহারা, এটা একেবারেই বাংলা ভাষায় কি স্বতন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এই শব্দগুলোকে আমরা বলবো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দগুলোকে আমরা কিভাবে মনে রাখতে পারি? এই যে দেখো এইটুকু, এগুলো হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের নাম, হাত, পা, কান, নাক, জিভ, দাঁত। আবার এর পরবর্তী অংশটুকু হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির, এগুলো কি অ্যানিম্যালের নাম বা প্রাণীর নাম। তো এইভাবে হচ্ছে আমরা তদ্ভব শব্দ মনে রাখতে পারি। তারপরে হচ্ছে দেশি শব্দ। বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে বলে দেশি শব্দ। কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি ইত্যাদি। কুড়ি মানে হচ্ছে ২০, তারপর হচ্ছে পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি, এগুলো কি আমাদের দেশি শব্দ। এই যে দেখো বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী কিন্তু আমাদের ওই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে চাকমা, মারমা, তাদেরকে কিন্তু বোঝাচ্ছে না। দেখো বাংলাটা কি আগে একটা মানে পুরো এই যে আমাদের বাংলাদেশ এবং ভারতের যে পশ্চিমবঙ্গ সবটা মিলিয়ে কিন্তু বাংলা অঞ্চল ছিল। এখানে বিহার, উড়িষ্যা, তারপরে আসাম, ওই সব অঞ্চলের যেই জনগোষ্ঠী ছিল তারাও কিন্তু এখানে বসবাস করত। তো এখানে বলা হচ্ছে যে বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর মানে বিভিন্ন সময়ে যারা এই বাংলাতে বসবাস করে গিয়েছে তাদের ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে বলা হচ্ছে দেশি শব্দ। তাহলে আমাদের দেশি শব্দ কি পেয়েছি আমরা? কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি ইত্যাদি। ঠিক আছে, তারপরে দেখো বিদেশি শব্দ। ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় যেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেই শব্দগুলোকে বিদেশি শব্দ বলে। ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় মানে বাংলাদেশের ভিতরে মানে মধ্যকার যেই সম্পর্ক অন্যান্য দেশের সাথে বাংলাদেশের যে মধ্যকার সম্পর্ক সেটা তৈরি হওয়ায় যেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এগুলোকে আমরা বলবো বিদেশি শব্দ। একটু লক্ষ্য করো, এসব বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি ইত্যাদি। বিদেশি শব্দের মধ্যে কি কি রয়েছে?
আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি। ফার্সি কোনগুলো? ওই যে ইরানের যে ভাষা, মানে পারস্যের যে ভাষা, সেগুলো হচ্ছে ফার্সি। আরবি তো আমরা জানি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে ইংরেজি, আন্তর্জাতিক ভাষা। পর্তুগিজ হচ্ছে ওই যে পর্তুগালের যারা ভাষাটা ব্যবহার করে সেটা হচ্ছে পর্তুগিজ। ফরাসি ফ্রান্সের যে ভাষাটা, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে ওলন্দাজ, এগুলো হচ্ছে ডাচদের ভাষা, মানে ওই যে নেদারল্যান্ডসের যারা, তাদের যে ভাষাটা সেটাকে বলা হচ্ছে ওলন্দাজ। তুর্কি, টার্কিশ, মানে হচ্ছে তুরস্কের যারা ব্যবহার করে, তুরস্কের যে ভাষাটা সেটাকে বলা হচ্ছে তুর্কি। আর হিন্দি তো তোমরা জানোই যে ইন্ডিয়ার বা ভারতের মানে যারা ব্যবহার করে যেই ভাষাটা সেটা হচ্ছে হিন্দি। তো এগুলো হচ্ছে কি বিদেশি শব্দ। ঠিক আছে, এতক্ষণ আমরা পড়লাম যে আমাদের বিদেশি শব্দের মধ্যে কোন কোন শব্দগুলো রয়েছে। এই যে বলা হলো যে ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্কিত তৈরি হওয়ায় সেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এই শব্দগুলোকে বলা হচ্ছে বিদেশি শব্দ। তোমরা নিশ্চয়ই আমাদের একদম ব্রিটিশ সময় থেকে এই যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ তৈরি হওয়া, এই যে পুরো যে জার্নিটা, এই কাহিনী তো নিশ্চয়ই কম বেশি আমরা সবাই জানি, কারণ এগুলোই আমাদের পরে আসতে হয়েছে, না পরে কিন্তু আমরা কেউ এই পর্যন্ত আসিনি। তো আমরা জানি যে ব্রিটিশরা বিভিন্ন সময়ে মানে বাংলার বিভিন্ন অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে কিন্তু এসেছিল। তো তারা যখন এখানে বসবাস করেছে, তাদের যে ভাষা সেটা কিন্তু ওই যে ভাষাটা হচ্ছে মুখে মুখে চলে আসতে আসতে সেটা কিন্তু একটা পর্যায়ে কি বাংলায় যারা বসবাস করে গিয়েছে তাদের মধ্যেও কিন্তু এই ভাষাটা মানে বাংলা ভাষা হিসেবেই ব্যবহার করা শুরু হয়েছে। তো এই জন্য আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, দেখবা আমাদের ভাষার মধ্যে অনেক শব্দ আমরা ব্যবহার করি যেগুলো হচ্ছে আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি। ঠিক আছে, এখন একটু লক্ষ্য করো যে আমাদের আরবি শব্দগুলো কি, মানে বিদেশি শব্দের মধ্যে যে আরবি শব্দগুলো এগুলো কি। আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত, তারিখ, হালুয়া ইত্যাদি। আমরা সহজেই কিন্তু এই শব্দগুলো যে আরবি, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি যে আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, এগুলো বুঝতে আমাদের কোনো সমস্যা হয় না, আমরা বুঝতে পারি যে এগুলো আরবি শব্দ। কিন্তু এর পরবর্তী যে অংশটা, উকিল, কলম, নগদ, বাকি, আদালত, তারিখ, হালুয়া ইত্যাদি, এই শব্দগুলো যখন আমরা মনে রাখতে যাই তখনই বাধে ঝামেলা। তো এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা নিজেদের মতো এই শব্দগুলোকে একটা বাক্যের মতো করে সাজিয়ে মনে রাখতে পারো। সেটা যে কোনো উপায়ে হতে পারে, তোমার যেইভাবে সুবিধা হয়, যেটাতে তুমি মনে রাখতে পারো, বা হচ্ছে তোমার মনে হয় যে হ্যাঁ আমার হচ্ছে আমি এভাবে পড়বো। উকিল কলম নিলেন এবং তিনি বললেন তিনি নগদে কাজ করবেন, বাকিতে কোনো কেস লড়বেন না, আদালতে ওই তারিখে হচ্ছে আমাদেরকে হালুয়া দেওয়া হবে। এক কথায় অনেক সময় মনে হতে পারে এগুলো খুবই সিলি, মানে খুবই সিলি, এগুলোর কোনো ধরনের কোনো মিনিং হয় না। কথা হচ্ছে তোমার তো মনে রাখাটা জরুরি, তাই না? এখন আমি পড়াটাকে কিভাবে পড়বো? অবশ্যই আমি মজা নিয়ে পড়বো, আমি এটাকে বোরিং করব না। তো বাংলা ব্যাকরণ কিন্তু অনেক মজার একটা বিষয়। কিভাবে মজার বিষয় সেটা হতে পারে? সেটাকে যদি আমি মজা করে পড়তে পারি, তোমার যেইভাবে তোমার মাথায় সেটা ক্যাচ করবে তুমি সেভাবেই পড়বে, সেটা যেমনই হোক না কেন। মূল কথা হচ্ছে তোমার মনে রাখা। তো তুমি কি করবা? তুমি হচ্ছে এই শব্দগুলো দিয়ে একটা বাক্য তৈরি করবে যেটা তোমার মাথায় থাকবে। সেটা যতই ফানি হোক তোমার কোনো অসুবিধা, মানে কে কি বললো তাতে তোমার দেখার বিষয় না, তোমার মনে থাকবে এটাই কথা। ঠিক আছে, তারপরে দেখো ফার্সি শব্দ। খোদা, দোজখ, নামাজ, রোজা, চশমা, তোষক, দোকান, কারখানা, আমদানি, জানোয়ার ইত্যাদি। এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ফার্সি শব্দ। ফার্সি শব্দ কি কি? দেখো, খোদা, দোজখ, নামাজ, রোজা, চশমা, তুষক, দোকান, কারখানা, আমদানি, জানোয়ার। তো এই যে শব্দগুলো, এগুলো কি করবা? এগুলো তোমরা একটা বাক্য তৈরি করে নিবা, মানে তোমাদের যেটা মাথায় থাকবে ওই রকম করে একটা বাক্য তৈরি করে নিবা।
যেভাবে তুমি মনে রাখতে পারো ওই রকম করে তোমরা লিখবে এবং সেটাকে তোমরা কি করবে, তোমরা মেমোরাইজ করার চেষ্টা করবে। সব থেকে ভালো হয় খাতা নিবে, খাতা নেওয়ার পরে তোমাকে এই যে এত বাড়তি কোনো তথ্য লিখতে হবে না, তুমি জাস্ট লিখবা একটা কলাম দিয়ে যে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, আরবি শব্দ, এইরকম করে জাস্ট তুমি শব্দগুলো লিখে রাখবে। ঠিক আছে, এই বাড়তি কোনো কথা লেখার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে যখন তুমি ওই খাতাটা বারবার করে চেক দিবে তখন দেখবে তোমাদের মাথায় এই শব্দগুলো অটোমেটিক সেট হয়ে গিয়েছে। আর যদি নিজে বাক্য তৈরি করতে পারো তাহলে তো আরও ভালো। আমরা এখন দেখব ইংরেজি শব্দ। চেয়ার, টেবিল, কলেজ, স্কুল, পেন্সিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হাসপাতাল, বাক্স, বোতল ইত্যাদি। এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ইংরেজি শব্দ। চেয়ার, টেবিল, কলেজ, স্কুল, পেন্সিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হাসপাতাল, বাক্স, বোতল ইত্যাদি। আমরা এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি না? ব্যবহার করি, কিন্তু আমরা কি বুঝতে পারি যে আমরা কোনটা আরবি বলছি, ফার্সি বলছি, ইংরেজি বলছি? না, কারণ বিভিন্ন পথ পরিক্রমায় এগুলো বাংলা ভাষায় বাংলা শব্দ হিসেবে পরিচিতি পেয়ে গিয়েছে। তারপরে দেখো পর্তুগিজের ভাষা। আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। পর্তুগিজ শব্দ কি কি? আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। এগুলো হচ্ছে পর্তুগিজের ভাষা। তারপরে ফরাসি। কুপন, ডিপো, রেস্তোরাঁ, আতেল, কার্তুজ ইত্যাদি। আতেল দিয়ে খুব বাজে একটা বোঝায়, তো তোমরা কাউকে আতেল বলবে না, ঠিক আছে? তো কুপন, ডিপো, রেস্তোরাঁ, আতেল, কার্তুজ ইত্যাদি এগুলো হচ্ছে ফরাসি শব্দ। ওলন্দাজ, হরতন, ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ ইত্যাদি। এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ। তারপরে হচ্ছে তুর্কি। চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি। হিন্দি শব্দ। পানি, ধোলাই, লাগাতার, সমঝোতা, সমঝোতা করনি পড়েগা। এইরকম ধরনের যেই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয় আমরা কিন্তু বুঝতেও পারি না যে আমরা হিন্দিও বলছি। তো এই শব্দগুলো হচ্ছে কি আমাদের বিদেশি শব্দ। এই শব্দগুলো হচ্ছে আমাদের বিদেশি শব্দ। এই অংশটুকু আমরা পড়লাম হচ্ছে তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই অংশটুকু আমাদের গেল। এগুলো কি গেল? উৎস বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। ঠিক আছে, এখন আমরা দেখব গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ মানে শব্দটা কিভাবে গঠিত হয়েছে। গঠন বিবেচনায় বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত এই দুই ভাগে ভাগ করা যায়। গঠন বিবেচনা বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। সেটা কি কি? মৌলিক এবং সাধিত। মৌলিক শব্দের অংশটা দেখো। যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন দেখো গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি। দেখো তুমি যদি হাত কথাটাকে ভাঙো কি পাবে? হা তো। হা তো। হায়ের কোনো মানে আছে? নাই। তো এর কোনো মানে আছে? নাই। তো এই যে একটা শব্দ যেটাকে বিশ্লেষণ করলে মানে যেটাকে ভাঙলে আমরা কোনো অর্থপূর্ণ অংশ আর পাই না, সেটাকে বলবো কি আমরা? সেগুলোকে বলবো মৌলিক শব্দ। আর সাধিত শব্দ কোনগুলো? যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে বলে সাধিত শব্দ। উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো পড়ে এসেছি। আমরা যে আগের পরিচ্ছেদগুলো পড়ে এসেছি সেগুলোতে আমরা এই যে এগুলো ব্যবহার করে কিভাবে শব্দ তৈরি হয় সেগুলো কিন্তু আমরা পড়ে এসেছি। দেখো, পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ ইত্যাদি। শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে। ফিসফিস, ধুমধাম ইত্যাদি। এটা হচ্ছে ধুমাধুম ইত্যাদি। তো এখানে বলছে যে যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে বলে সাধিত শব্দ। মানে সাধিত শব্দকে যদি আমরা ভাঙি তাহলে আমরা অর্থপূর্ণ কিছু অংশ পাবো। দেখো, পরিচালক আমরা পড়েছিলাম এটা
উপসর্গে, যে মূল শব্দ হচ্ছে চালক, আর পরি উপসর্গ যোগ হয়ে, মানে প্রথমে পরি উপসর্গটা যোগ হয়ে হয়েছে পরিচালক। তার মানে এখানে পরি একটা শব্দ, চালক একটা শব্দ, উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়। তার মানে আমরা প্রথমটা পেলাম কি, উপসর্গের মাধ্যমে এটা সাধিত শব্দটা হয়েছে। তারপরে গরমিল, এটাও কিন্তু উপসর্গের মাধ্যমেই হয়েছে। সম্পাদকীয়, এখানে কিন্তু প্রথমেই বলা হচ্ছে যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ আমরা পাবো। তারপরে দেখো সংসদ সদস্য, সমযোগ সদ আর হচ্ছে সংসদ, সংসদ, তারপর হচ্ছে সদস্য। নীলাকাশ, নীল যুগ আকাশ, নীলাকাশ। তো নীলেরও মানে আছে, নীল মানে হচ্ছে একটা রং, আকাশ মানে তো আকাশ, তো এটা হচ্ছে কি নীলাকাশ। শব্দের দ্বিত্ব করে সাধিত শব্দ হয়ে থাকে। দেখো ফিশ ফিশ, ফিশ ফিশ, আমরা শব্দের দ্বিত্বে কিন্তু পড়ে এসেছি। একটা শব্দ যদি পরপর ব্যবহার হয় সেটাকে আমরা বলবো দ্বিত্ব শব্দ। তাহলে ফিশ ফিশ, ফিশ ফিশ, দুইটা মিলে কি হচ্ছে, একটা সাধিত শব্দ তৈরি হচ্ছে। তো গঠন বিবেচনায় আমরা দেখলাম শব্দের শ্রেণীবিভাগ দুই রকমের, মৌলিক এবং সাধিত। এখন আমরা দেখব পদ বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ। পদ বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ। ঠিক আছে, আমরা কিন্তু এটা পড়েছি যে একটা বাক্যের মধ্যে যখন শব্দগুলো ব্যবহার হবে সেই শব্দগুলোর নাম হয়ে যাবে কি, পদ। বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট 8টি শ্রেণীতে ভাগ করে বর্ণনা করা যায়। বাক্যের অন্তর্গত এই শব্দগুলো, মানে বাক্যে ব্যবহৃত এই শব্দগুলোকে বা এই পদগুলোকে মোট 8টি শ্রেণীতে বর্ণনা করা যায়। কি কি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ। এইগুলো আমাদের পরবর্তী পরিচ্ছেদগুলোতে বিস্তারিতভাবে আমরা জানতে পারবো। তারপরে দেখো বাক্যে প্রয়োগের উপরে শব্দ শ্রেণীর এই 8 রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে। বাক্যে প্রয়োগের উপরে, আমি বাক্যে কিভাবে এটাকে ব্যবহার করছি সেটার উপরে এই 8 রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে, মানে 8 ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন যখন বলা হয় লাল থেকে নীল ভালো, তখন লাল কি একটি বিশেষ্য। এখানে ধরো আমি বললাম যে রহিম থেকে করিম ভালো, আমি জানি রহিম এটাও একটা বিশেষ্য শব্দ এবং করিম এটাও একটা বিশেষ্য শব্দ। তো লাল থেকে নীল ভালো এটার সাথে তোমরা রিলেট করতে পারবে যে রহিম থেকে করিম ভালো, দুইটাই কি এখানে বিশেষ্য। কিন্তু যখন বলা হবে আমি একটি লাল ফুল তুলেছি, তখন লাল বিশেষণ হয়ে যাবে। আমরা জানি বিশেষণ মানে হচ্ছে কোনো কিছুর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থাকে প্রকাশ করে হচ্ছে কি বিশেষণ। তো এই যে এখানে লাল ফুল তুলেছি, ফুলটা হচ্ছে এখানে বিশেষ্য। ফুলের অবস্থাটা কি, লাল। ফুলের অবস্থাটা কি, ফুলটা কি রঙের, সেটা হচ্ছে লাল রঙের। এই জন্য এখানে লালটা হচ্ছে বিশেষণ পদ। ঠিক আছে, তারপরে দেখো পদ বিবেচনায় শব্দের এসব শ্রেণীভেদ নিয়ে পরবর্তী পরিচ্ছেদগুলোতে আলোচনা করা হলো। এটা আমি তোমাকে একটু আগেই বললাম যে পদ বিবেচনায় যে যে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, এগুলো নিয়ে আমাদের পরবর্তী পরিচ্ছেদগুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তখন আমরা এই অংশগুলো বিস্তারিতভাবে পড়ব। তো আজকে আমরা এখন কি পড়লাম, এই পরিচ্ছেদে আমরা পড়েছি যে শব্দের শ্রেণীবিভাগে পড়লাম উৎস বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ। উৎস বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ 4 ধরনের: তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। বিদেশিতে আবার কয়েকটি প্রকার আমরা পড়লাম: আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি এবং হিন্দি। আমি তোমাদেরকে বললাম যে এই যে বিদেশির যে অংশটুকু, এটা তোমরা এই শব্দগুলোকে মনে রাখার জন্য একটা বাক্য তৈরি করে নেবে। সেটা হোক ফানি বা মানে অন্যরা কি বললো না বললো সেটা তোমার দেখার বিষয় না, তুমি কিভাবে মনে রাখতে পারবে ওই রকম করে একটা বাক্য তৈরি করে নেবে, তাহলে এগুলো আর ভুল হবে না। আরেকটা করতে পারো যে তোমরা লিখলে যে এটা তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, তারপরে হচ্ছে আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ওলন্দাজ, তারপরে মৌলিক, সাধিত, এগুলো করে করে এক একটা রো বানিয়ে বানিয়ে, মানে কলাম করে করে তোমরা এগুলোকে সাজিয়ে লিখতে পারো। বারবার যখন পড়বে তখন তোমাদের এগুলো আর কোনো প্যাচ লাগবে না।
এটা আমরা পড়লাম হচ্ছে কি উৎস বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ। তারপর আমরা পড়েছি গঠন বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ, মৌলিক এবং সাধিত। তারপরে পড়েছি পদ বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ। তারপরের অংশটা তোমরা একটু লক্ষ্য করো, আমাদের জন্য অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া। আমাদের জন্য প্রথম প্রশ্ন, উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার কত প্রকার? আমরা জানি উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার 4 ধরনের। কি কি? একটা হচ্ছে তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। কোনটি তৎসম শব্দ? দেখো, গ্রহ, কুড়ি, কলম, পাখি। এখানে আমাদের তৎসম শব্দ হচ্ছে কি গ্রহ। কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ? অবশ্যই সেটা তৎসম। তারপরে গঠন বিবেচনায় শব্দ 2 ভাগে বিভক্ত। গঠন বিবেচনায় আমরা জানি গঠন বিবেচনায় শব্দ 2 ধরনের, সেগুলো হচ্ছে মৌলিক এবং সাধিত। পদ বিবেচনায় শব্দ কত প্রকার? অবশ্যই কি 8 প্রকার। পদ বিবেচনায় শব্দ 8 প্রকার। তারপরে কোনটি পদের নাম নয়? আবেগ, অনুসর্গ, যোজক, পদানু। আমরা পেয়েছি আবেগ, অনুসর্গ এবং যোজক, এগুলো হচ্ছে কি পদের নাম। তাহলে পদের নাম নয় কোনটি চেয়েছে? পদের নাম নয়, এটি হচ্ছে পদানু। উত্তর কি পদানু। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? 2টা পরিচ্ছেদ পুরোটা পড়েছি, সাথে এগুলোর যে অনুশীলনী অংশটুকু ছিল সেগুলোও আমরা পড়েছি। আমি তোমাদেরকে বলবো বাংলা ব্যাকরণটাকে খুব বোরিং কোনো কিছু বা হচ্ছে কোনো কঠিন কোনো কিছু হিসেবে তোমরা এটাকে নিও না। তোমরা এটাকে মজা করে ভেঙে ভেঙে পড়তে বা ডিটেলসে পড়ার চেষ্টা করো। কারণ বাংলা ব্যাকরণ এমন একটা বিষয় যেটা আসলে তোমাকে চাকরি পর্যন্ত পড়ে যেতেই হবে। দেখো, আমরাও কিন্তু নবম দশম শ্রেণীতে পড়েছি, ইন্টারে পড়েছি, অ্যাডমিশনের সময় পড়েছি, এখন চাকরির সময় এখনও পড়তে হয়। তো এই জন্য বলা হচ্ছে যে আসলে বাংলা ব্যাকরণের কোনো বিকল্প নেই। তোমরা এটাকে মজা নিয়ে পড়বে, এটাকে তোমরা সহজ একটা বিষয় হিসেবে নিয়ে তারপর এটাকে ভেঙে চুরে বোঝার চেষ্টা করবে এবং পড়বে, লিখবে। তারপরেই দেখবে এটা তোমার কাছে এত সহজ একটা বিষয়ে পরিণত হয়েছে, তারপরে দেখবে এটা পড়তে তোমার খুব মজা লাগছে। আমি তোমাদেরকে বলবো আজকে আমি যা পড়িয়েছি সেটা তোমরা খুব মনোযোগের সাথে দেখবে, আর যে অংশটা বুঝবে না সেটা টেনে টেনে বারবার ওই অংশটা দেখে বোঝার চেষ্টা করবে। তারপরেও যদি মনে হয় যে না আমি বুঝতে পারছি না, তোমরা আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।